আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে অমনিভিশন 64 সেন্সর থাকা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ডাইমেনসিটি 6020 এর মতো শক্তিশালী প্রসেসর দিয়ে রিয়েলমি নিয়ে আসলো তাদের নার্জো সিরিজের নতুন আরেকটি ফোন, রিয়েলমি নার্জো 60 5G মোবাইলটি। বেশ স্টাইলিশ, স্লিম এবং সত্যি কথা বলতে রিয়েলমি 11 সিরিজের মতো দেখতে। এই ফোনটির ওভারঅল গেমিং পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে, তার পাশাপাশি এই ফোনটির ছবি তুলে অর্থাৎ ফটোগ্রাফি পারফরমেন্স কেমন পেয়েছে এবং ভিডিওগ্রাফি পারফরমেন্স কেমন পেয়েছে এবং সব কথা শেষ কথা এই ফোনটি আদৌ কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিয়েলমি নার্জো 60 5G মোবাইলটি। মোবাইলটির আউটলুক অ্যান্ড ডিজাইন কিন্তু বেশ স্টাইলিশ। পলিকার্বনেটের ফ্রেমের উপর তৈরি মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে এক ধরনের স্টাইলিশ টেক্সচার দেওয়া এবং এই টেক্সচারটি সানলাইটের নিচে নিয়ে দেখতে গেলে খুবই সুন্দর লাগে। এবং সেই সাথে মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও 6.43 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.98 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম। ওভারঅল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলভাবেই এই ফোনটি ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো কসমিক ব্ল্যাক। এই মোবাইলটির আরও একটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো মার্স অরেঞ্জ। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল হাইব্রিড সিম কার্ডের ট্রে, যেখানে আপনি দুটো ডেডিকেটেড ভাবে সিম কার্ড অথবা একটি সিম কার্ড একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। মোবাইলটির উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলের থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হচ্ছে। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 28টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ঠিকঠাক ছিল। 100% ভলিউমে আমরা এই মোবাইলটার স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি এবং এই ফোনের সাউন্ডের ক্ল্যারিটি বলেন অথবা সাউন্ডের বেস বলেন, ক্রিসপিনেস বলেন, একদম ব্যালেন্স পেয়েছি আমরা। ওভারঅল এই ফোনের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল রিয়েলমি UI 4.0। সে সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 8GB র্যামের পাশাপাশি 180 Hz টাচ স্যাম্পলিং নেট থাকার কারণে আমরা বেশ রাফ অ্যান্ড টাফভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। সে সাথে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি কোনো ধরনের কোনো ল্যাগিং এবং ফ্রেম ড্রপ ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24/1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট ছবি তোলার সময় আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলটি চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলের ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে 5 সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের 64B সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল। সেই সাথে কালার ডিটেলস ওভারঅল ডে লাইট কন্ডিশনে ভালোভাবে ধরে রাখতে পারে। কালার টোনও আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে, অনেকটা ভাইব্রেন্টই বলবো আমি। এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল এবং এজ ডিটেকশনও ঠিকঠাকভাবে করতে পারছিল। মোবাইলের মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমি অনেক বেশি ভালো করবো না, বাট 1080p 60 fps এ ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করছিল। ইভেন এজ ডিটেকশনও প্রাইস হিসাবে দুর্দান্তভাবে ধরে রাখতে পারছিল। সে সাথে কালার টোনটাও বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়ার এডিট ছবি উঠে মোবাইলটা সেলফি ক্যামেরা দিয়ে যে কারো কাছে ফোনের সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। রিয়েলমি নার্জো 60 5G এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 33 ওয়াটের চার্জার দিয়ে
এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটির চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 1.5 দিনের থেকেও কিছুটা বেশি বেসিক ইউজ করে, যেটা আমাদের কাছে অনেকেই ভালো লেগেছে। এবং তার পাশাপাশি ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, স্পেশালি যখন টানা গেমিং করেছি বা মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল ডায়মেনসিটি 6020 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 7 ন্যানোমিটার। এবং জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G57। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, তার মধ্যে একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই দুটো ভেরিয়েন্টের প্রাইসের কথা বলতে গেলে 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে 22,000 টাকা থেকে 24,000 টাকার মধ্যে। একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস এই মুহূর্তে বাংলাদেশ মার্কেট হলো 25,000 টাকা থেকে 27,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,77,327, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 672, মাল্টি করে 1817। এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটার রিড স্পিড পেয়েছি আমরা 820 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 421 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটাতে PUBG গেমসটা খেলার সময় আমরা এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ নাইসলি প্লে করতে পেরেছি। খুব একটা ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাই নাই। ইনফ্যাক্ট লং টাইম গেমটা প্লে করার সময় খুব একটা হিটিংয়ের দেখা পাইনি আমরা এই ফোনে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটাও শ্যাডো অন করে বেশ কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি, অনেকেই ভালো লেগেছে, একেবারেই ল্যাগিংয়ের দেখা পাইনি। এবং তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেখানে আমরা অনেক বেশি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি সেটা আমি বলবো না। হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেমটা খেলা যায়, তবে গেমিং পারফরমেন্স বেশ স্মুথ ছিল। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অ্যাশ-ফর-9 গেমসটা খেলেছি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। যারা আপনারা অ্যাশ-ফর-9 গেমসটি খেলে থাকেন তাদের কাছে অনেক ভালো লাগে। এবং সেই সাথে এই ফোনটা দিয়ে আমরা eFootball গেমসটা একদম হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি, গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল, কালার টোনটা অনেক নাইসলি ধরে রাখতে পারে। দ্যাটস ওয়াই eFootball গেমসটা এই ফোনে খেলে আমাদের অনেকই ভালো লেগেছে। এবং এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে লং টাইম যখন আমরা গেম প্লে করেছি রিয়ার প্যানেলে কিছুটা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। তবে আরেকটা কথা বলে রাখি, অন্যান্য ফোনের মতো এই ফোনেও যখন আপনি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করবেন তখনও কিছুটা হিট হয়, বাট অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। এবং এই মোবাইলটিতে রয়েছে হলো 5G সাপোর্ট, তার পাশাপাশি 2.4 GHz এবং 5 GHz দুটোই এই ফোনের সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার মনে হচ্ছে, এই ফোনটাতে হাইব্রিড সিম কার্ড ট্রে রয়েছে। আমি মনে করি ডেডিকেটেডভাবে সিম এবং মেমোরি কার্ড ইউজ করার অপশন থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা হলো প্রাইস হিসাবে এই ফোনটাতে 90 Hz পরিবর্তে 120 Hz রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। দেন এই ফোনটাতে কোনো ধরনের কোনো ওয়াটার অথবা ডাস্ট রেসিস্টেন্স নাই, যেটা আমি মনে করি থাকা প্রয়োজন ছিল। এবং তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার সময় যেহেতু কোনো ধরনের কোনো OIS অথবা EIS নাই, সো আমরা কিন্তু অনেক শেকি ফিল পেয়েছি। সো আমি মনে করি OIS থাকা উচিত ছিল এই ফোনের ক্যামেরাতে। দেন সর্বশেষ হলো এই ফোনের রিয়ার প্যানেলে দুটো ক্যামেরা রয়েছে। আমি মনে করি ডেপথ সেন্সর যে ক্যামেরাটা রয়েছে সেটার পরিবর্তে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনের রিয়ার প্যানেলে থাকতো আরও ভালো হতো। এবং সর্বশেষ এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে ওভারঅল রাইট নাও মার্কেট বিবেচনায় এই ফোনটার প্রাইস আমি অনেক বেশি বলবো না, বাট স্টিল 2 থেকে 3,000 টাকা যদি কম হতো সব দিক বিবেচনায় পারফেক্ট হতো। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে ব্লুটুথের 5.3 ভার্সনের সাপোর্ট রয়েছে, যেটা অবশ্য যারা ব্লুটুথ ইউজ করেন তাদেরই শুধু কাজে দিবে, সবার খুব একটা কাজে দিবে না। বাট এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ডিসপ্লের কালার কোয়ালিটি অনেকই ভালো, অনেকই ভাইব্রেন্ট, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটা যেহেতু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এটা টাচ স্যাম্পলিং রেট 180 Hz হলেও মাল্টিটাস্কিং করে আমাদের খুবই ভালো লেগেছে। গেমিং করার সময় আমরা অনেক ভালো মজা পেয়েছি। সত্যি কথা বলতে এই ফোনটা চার্জ ব্যাকআপও কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি। এবং এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সও আমাদের কাছে বেশ স্মুথ লেগেছে। স্পেশালি আপনি যদি বলেন যে রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোর পারফরমেন্স কেমন, আমি বলবো যে প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। সেলফি ক্যামেরার পারফরমেন্সও যেহেতু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে, সো সবার কাছে ভালো লাগবে। তবে ভিডিও ক্যামেরার পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এই ফোনের গেমিংয়ের কথা বলতে গেলে এখন আর নতুন করে কিছু বলবো না, একটু আগে আমরা গেমিং সেকশনের কথা বলেছি, সেখানে যে দেখে নিন। তবে ওভারঅল যারা মেইনলি ফ্রি ফায়ার গেমস পছন্দ করেন, eFootball পছন্দ করেন অথবা অ্যাশ-ফর-9 টাইপ গেমস পছন্দ করেন, তাদের কাছে অনেক ভালো লাগবে। ইভেন কল অফ ডিউটি পছন্দ করলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ফোনটাতে কিন্তু Realme UI 4.0 রয়েছে, Android 13 ভার্সন রয়েছে, তার পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। সো ইন ফিউচার আমরা এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং 15 আপডেটও পাবো। সো মাল্টিটাস্কিং পারফরমেন্স ভালো পেয়েছি, ক্যামেরা ভিডিও ওভারঅল সব দিক বিবেচনায় তো কথা বললাম।
এখন কথা হলো এই ফোনটি আসলে কেনা উচিত হবে কিনা। প্রথমে একটা কথা বলি, এই ফোনটা এই মুহূর্তে যেই প্রাইস রেঞ্জে এসেছে এটা মোটামুটি কনফার্ম যে এখান থেকে 2-3 হাজার টাকাই কমবে, এর থেকে অনেক বেশি কমবে না। এই ফোনটা আপনারা হতে পারে 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টটা 21-22 এর মধ্যেই থাকবে, এর বেশি যে আসলে কমবে তা না। তবে 8-256 যেহেতু এখন 27-28 হাজার টাকা দাম, এটা কমে 23-24 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, হতে পারে 15-20 দিন সময় লাগবে। সো তখন যে যারা আপনারা গেমিং পছন্দ করেন তার পাশাপাশি যারা আপনারা ফটোগ্রাফি টুকটাক করে থাকেন এবং সেই সাথে স্টাইলিশ হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা ফোন নিতে চাচ্ছেন, তারা চাইলে এই ফোনটা মোটামুটি চোখ বন্ধ করেই নিতে পারেন। বাট একটু ওয়েট করুন, প্রাইস কমুক, দেন নেন। সো এই হলো আমাদের Realme Narzo 60 5G এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।